দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি পেশায় একজন চিকিৎসক, তার কর্মক্ষেত্র বাংলাদেশ। তার নাম ডক্টর নওশীন শারমিন পুরবী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আপনি আমেরিকায় এসেছেন একটি এক্সচেঞ্জ প্রোগ্রাম, যুক্তরাষ্ট্র সরকার এবং বাংলাদেশের ভেতরে একটি এক্সচেঞ্জ প্রোগ্রাম, কমিউনিটি সলিউশনস প্রোগ্রাম, এবং 4 মাস ধরে এই কর্মসূচিতে আপনি যুক্তরাষ্ট্রে অবস্থান করলেন। আপনি পেশায় একজন চিকিৎসক। এই 4 মাসের অভিজ্ঞতাটি কেমন? প্রথমত, যে কোনো রিকগনিশনই আনন্দের। যখন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ইনভাইটেশনে আমি এখানে আসলাম, এটা তো স্বভাবতই আমার ভালো লেগেছে। এখানে এসে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি। এখানে 35টা দেশ থেকে প্রায় 94 জন ফেলো উপস্থিত আছে এবং তাদের মাঝখানে আমি আমার দেশকে তুলে ধরতে পেরেছি। এটা তো অবশ্যই আনন্দের। পাশাপাশি এখানে আমাদের যে কাজটা ছিল তা হচ্ছে আমাদের মতো করে এখানে কাজ করছে এরকম একটা অর্গানাইজেশনের সাথে গত 4 মাস যাবৎ আমার একটা অ্যাটাচমেন্ট ছিল। ওরা কিভাবে কাজ করছে, ওদের কাছ থেকে কি কাজ বা কি জিনিস শিখে যে আমরা আমাদের বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটার একটা সুযোগ আমরা এখানে পেয়েছি। কি দেখলেন এখানকার কাজ সম্পর্কে এবং দেশে এই অভিজ্ঞতাটি কিভাবে কাজে লাগাবেন? আসলে এখানে একটা নতুন কনসেপ্ট দেখলাম, যেটা আমি মনে করি আমাদের দেশেও অ্যাপ্লিকেশন প্রয়োজন। ওরা কাজ করছে ডিসরেসপেক্ট অ্যান্ড অ্যাবিউজ এগেনস্ট ওমেন। তারা কাজ করছে হিউম্যান রাইটস ইন চাইল্ড বার্থ নিয়ে। এবং আমাদের দেশেও কিন্তু আমরা মেয়েরা এত হেজিটেন্ট থাকি, আমাদের সাথে হেলথ সার্ভিসগুলোতে যদি কোনো ধরনের ডিসরেসপেক্ট হয়, কোনো অ্যাবিউজ হয়, আমরা মুখ বুজে সহ্য করে যাই, হয়তো পরবর্তীতে অভিমান করে আর হেলথ সেন্টারেই যাই না। কিন্তু এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে, আমাদের মেয়েদেরকে সচেতন হতে হবে এবং আমরা হেলথ কেয়ার প্রোভাইডার আছি যারা, তারা যেন কখনো মনের অজান্তেও এমন কোনো কাজ না করি যাতে আমাদের ডিসরেসপেক্ট বা অ্যাবিউজ এই ধরনের কিছু প্রকাশ পায়। এবং আমি মনে করি এই জিনিসটা আমাদের দেশে ইন্ট্রোডিউস করা খুবই জরুরি আজকে। এই দেশে যেমন ধরেন আইন আছে, কোনো রকম ডিসরেসপেক্ট বা অ্যাবিউজ হলে সেখানে আইন তাকে সমর্থন দেয়, সামাজিক একটা সমর্থনও এখানে আছে, কারণ এখানে সচেতনতার মাত্রাটা বেশি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি আপনি মনে করেন যে সামাজিক এবং আইনগত সমর্থনটা কি মহিলারা পাচ্ছেন বা পাবেন? আসলে আমি যতটুকু জানি তাতে এদেশের মতো করে তো আমাদের দেশে হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করা যায়নি এখন পর্যন্ত। তারপরও কিছু আইন আছে, এই ধরনের কোনো ডিসরেসপেক্ট বা অ্যাবিউজের ঘটনা ঘটলে আমরা বিএমডিসি মারফত কমপ্লেন করতে পারি। কিন্তু আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমরা এই নিয়মগুলো জানি না, এবং জানলেও পরে যে কি সমস্যা হবে, কে এগুলো ফেস করবে, পরবর্তী বিপত্তি, এই চিন্তা করেও আমরা আর যাই না। কিন্তু আমি মনে করি এটাই আমাদের ভুল। আমাদেরকে যেতে হবে, আমাদের রাইট আমাদেরকেই আদায় করে নিতে হবে। আপনি একজন চিকিৎসক এবং আপনি একজন গাইনোকোলজিস্ট। প্রসূতি বিদ্যার ক্ষেত্রে আপনি একজন পেশাদারিভাবে কাজ করছেন। পাশাপাশি আপনি সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্নভাবে প্রচার মাধ্যমে এবং গণমাধ্যমগুলোতে কাজ করছেন। আপনার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি এসব বিষয় নিয়ে বিস্তারিত লেকচার দিয়েছেন। এই যে কাজগুলো করছেন আপনি সচেতনতা বৃদ্ধির জন্যে, এই কাজে আপনার উৎসাহটা আসলো কিভাবে? আসলে আজ থেকে 12 বছর আগে আমি প্রথম যখন মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে কাজ করা শুরু করেছি, আমি তখন প্রথম রিয়েলাইজ করলাম যে আসলে একমাত্র দারিদ্রতাই কারণ না যে আমাদের স্বাস্থ্যটা আমরা ভালো রাখতে পারছি না। এটার পিছনে অনেক সময় আমরা জানি না। আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। আমি দেখলাম আমার কাছে রোগী আসছে যারা হয়তো অ্যাডভান্স স্টেজ অফ সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে আসছে, অথচ ওরা জানেই না এই রোগটা যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়তো তাহলে এটা ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যাওয়া সম্ভব ছিল। এবং গভর্নমেন্টের একটা ফ্রি সার্ভিস আছে,
ফ্রি সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং, ওরা এই বিষয়টা সম্পর্কে জানে না। আমি এমন রোগী পাচ্ছি যারা বারবার ইনফেকশন নিয়ে আমার কাছে আসছে, যে প্রজননতন্ত্রের ইনফেকশন, কিন্তু আমি হিস্ট্রি নিয়ে দেখলাম ওদের পিরিয়ডের সময় যে প্রপার হাইজিন মেনটেন করা প্রয়োজন ওরা সেটা করছে না। এই সমস্ত ছোট ছোট ভুলের কারণে ওদের শরীরে এমন কিছু ক্ষতি হয়ে যাচ্ছে এবং ওরা এত দেরিতে ডাক্তারের কাছে আসছে, তখন আমাদের আসলে খুব বেশি সাহায্য করার আর কোনো সুযোগ থাকছে না। আপনি তো ঢাকায় কাজ করেন। জি জি। ঢাকায় আপনার কাছে যারা আসছেন তারা হয়তো ঢাকার আশপাশ থেকে বা ঢাকা থেকে আসছেন। ঢাকা হচ্ছে রাজধানী, আর সারা বাংলাদেশের যত মহিলা যারা নাকি গ্রামে গঞ্জে থাকেন তাদের জন্য তো এই তথ্যগুলো জানা আরও কঠিন। আপনি সরকারি একটি স্ক্রিনিং প্রোগ্রামের কথা বলছেন যেটির কথা মানুষ জানে না, কিন্তু সেটি কি সারা বাংলাদেশে আছে? তা তো নেই। এটা জেলা হসপিটালগুলো পর্যন্ত এটা পৌঁছেছে, কিন্তু তারপরেও কিছু কিছু উপজেলা হেলথ সেন্টারে আছে, কিন্তু আসলে মানুষ জানে না ওভাবে। সেই কারণে আমি যখন প্রথম দেখলাম যে আসলে অ্যাওয়ারনেস লেভেলে আমাদের সমস্যা, অ্যাওয়ারনেস অ্যান্ড মোটিভেশন লেভেলে, তখন আমি চিন্তা করলাম যে আসলে মানুষকে জানাতে হবে। কেবলমাত্র ডাক্তার হিসেবে একটা চেম্বারে বসে প্রেসক্রিপশন লিখে আমি আমার সামাজিক দায়িত্ব পালন শেষ করতে পারি না। তো তখন আমি চিন্তা করলাম কিভাবে জানানো যায়। সবচেয়ে সোজা উপায় হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশনের সাহায্য নেওয়া। আর আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল আগে থেকে, যে আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে টিভিতে কাজ করেছি, আগে নতুন কুড়িতে পুরস্কার পেয়েছি। এই জন্য ওখানে কিছু মানুষ আগে থেকে আমাকে চিনতো, বা আমিও হয়তো স্ক্রিনে এতটা নতুন মানুষ ছিলাম না। তো তখন আমি টিভিতে একটা প্রোগ্রাম শুরু করি আজ থেকে 10 বছর আগে, এবং এটা রেগুলার প্রোগ্রাম হিসেবে যাচ্ছে। প্রতি 2 সপ্তাহ অন্তর একটা প্রোগ্রাম যায়, এবং আল্লাহর রহমতে এই প্রোগ্রামটা ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। সংস্কার বা কুসংস্কার যেটাই বলি না কেন, ইংরেজিতে আমরা টাবুও বলতে পারি, কিছু সামাজিক টাবু আছে বাংলাদেশে যেগুলো ক্ষতি করছে। এই সন্তান জন্ম দেবার সময়ে বা এই প্রক্রিয়ায় অনেক মহিলা মারা যাচ্ছেন বা অসুস্থ হয়ে পড়ছেন বাকি জীবনের জন্যে। এই ট্যাবু বা এই সংস্কার কুসংস্কারগুলো সম্পর্কে একটু বলবেন সংক্ষেপে? দেখেন, আমি বলতে পারি যে যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয়, এখনও এরকম নিয়ম আছে ওদেরকে কিছু কিছু জায়গায় আমি দেখেছি। আমি কমিউনিটি লেভেলেও কাজ করি, যে ফ্রি সার্ভিস দেই। তো আমি দেখেছি মেয়েদেরকে প্রেগনেন্সির সময়ে 2টা ঘটনা ঘটে। হয় তাকে কম খেতে দেওয়া হচ্ছে, যে বেশি খাওয়ালে বাচ্চাটা মোটা হয়ে যাবে, সেটা ডেলিভারি হতে সমস্যা হবে, এটা একটা দিক আছে। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে তাকে তুমি 2 জনের খাবার খাও বলে ডবল ডবল খাওয়ায় দেওয়া হচ্ছে। ওর কিন্তু আসলে 2 জনের খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা জানি প্রেগনেন্সিতে অ্যাভারেজে মাত্র 300 ক্যালোরি খাবার ওর বেশি খাওয়া প্রয়োজন, এটা একটা আছে। তারপরে আমি মনে করি যেহেতু আমাদের দেশের মেয়েরা যে কোনোভাবেই তাদের পুরুষ যে পার্টনার আছে তার উপর ডিপেন্ডেন্ট, সেটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, সেটা ফিনান্সিয়ালি, বা সব দিক থেকে আমরা আমাদের স্বামীকে ভ্যালু করি। এবং অনেক সময় প্রেগনেন্ট হলে দেখা যাচ্ছে কি, এই প্র্যাকটিসটা আমার মনে হয় যে এটা ঠিক না। প্রেগনেন্ট হলে তার মেয়েটাকে দেখা যাচ্ছে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যে ওখানে তার দেখভালটা ভালো হবে। কিন্তু কেন? এই বাচ্চাটা তো সেই পুরুষেরও বাচ্চা, এবং মেয়েটার জন্য যেমন এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, বাবাটার জন্যও তো সেটা। বাবাকে যদি আমি প্রথম দিন থেকে এই কাজটাতে একটা টিম ওয়ার্ক হিসেবে ইনকর্পোরেট করতে না পারি, বাবা তো পরে যেয়ে তার দায়িত্বটা ঠিকমতো বুঝে নিতে পারবে না। এছাড়া একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে নিশ্চয়ই, প্রিনেটাল এবং পোস্টনেটাল ডিপ্রেশন। সেটার ক্ষেত্রেও তো স্বামীর সাপোর্টটা খুব জরুরি, তাই না? তো এখন যদি মেয়ে যদি তার বাপের বাড়িতে গিয়ে থাকে, তাহলে তো সেই ডিপ্রেশন, সেই সাপোর্ট হাজব্যান্ড স্বামী তাকে সাপোর্টটা দেবে কিভাবে? আসলে আপনি জানেন, আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, বা আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের আমি গুগল আর ইউটিউব অ্যানালাইটিক্স নিয়েও যদি কথা বলি, আমার এই চ্যানেলের কিন্তু অলমোস্ট 50% ভিউয়ার হচ্ছে পুরুষ। তার মানে প্রত্যেকে তার ওয়াইফকে ভালোবাসে, প্রত্যেকে তার কন্যাকে ভালোবাসে, এবং তাদের ভালোর জন্যই কিন্তু পুরুষেরা কাজ করছে। এবং ওদেরকে জানাতে হবে, ওদের দায়িত্বটা ওদেরকে বুঝাতে হবে যে এখানে তোমার সাপোর্ট করার আছে, এখানে তুমি সাপোর্ট করো, তোমার ওয়াইফ ভালো থাকবে, তোমার কন্যা ভালো থাকবে, তোমার বোন ভালো থাকবে। এবং আমাদের দেশের ছেলেরা কিন্তু খুব ভালো, এবং ওরা বেশিরভাগ ক্ষেত্রে তখন মেনে নেয়।
কিন্তু আসলে আমাদের ওই প্র্যাকটিসটাই এরকম হয়ে গেছে না যে আমরা এর বাইরে যে চিন্তা করতে পারছি না। চমৎকার। তো আপনি ভবিষ্যতে আর নতুন কিছু কি যোগ করার কথা ভাবছেন? আসলে এখন তো আমি টেলিভিশনে, নিউজ পেপারে কাজ করছি, পাশাপাশি ইউটিউব চ্যানেলের কথা বললাম। অনেক সময় মেয়েরা হেলথ সেন্টারে সময় মতো যেতে পারে না, নানা ধরনের লিমিটেশন, ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সি, অথবা কারো সাথে করে যেতে হবে, সেই লোকটাকে খুঁজে পাচ্ছে না। সেই জন্য আমি কমিউনিটি লেভেলে যে ফ্রি সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং করছি। এছাড়া আমি ভলান্টিয়ার তৈরি করছি, যে আমার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব না, তাই ইউনিভার্সিটি লেভেলের ছেলেমেয়েরা আমার সাথে কাজ করছে, তারা ইন্ডিভিজুয়ালি এই ধরনের প্রোগ্রাম যেন রান করতে পারে। এরপরে এখন আমি চিন্তা করছি যে এই হেলথ এডুকেশন মেটেরিয়ালগুলোকে একটা বই ফর্মে আমি মানুষের হাতে দিতে চাচ্ছি। এবং আমি যে এখানে কাজ করেছি, প্রায় 35টা দেশের লোক এখানে আছে, প্রত্যেকে আমার সাথে একমত হয়েছে তার দেশেও এই ফিজিশিয়ানের হাতে লেখা এরকম একটা হেলথ এডুকেশন মেটেরিয়ালের প্রয়োজন আছে, যেটা তারা তাদের দেশে কাজে লাগাতে পারে। আর সে কারণে আমি ইন্সপায়ার্ড, আমি চেষ্টা করব এটাকে আরও কয়েকটা ভাষায় অনুবাদ করে তাদের হাতে দেওয়ার জন্য। আমাদের সাক্ষাৎকারের সময় প্রায় শেষ। আপনি একটু আগে বলছিলেন যে আপনি একসময় নতুন কুড়িতে অংশ নিয়েছিলেন এবং পুরস্কারও পেয়েছেন। আবৃত্তি অভিনয় বিভাগে আপনি অংশ নিয়েছিলেন। আপনার কাছ থেকে এই সাক্ষাৎকারের শেষে আমরা কি একটু আবৃত্তি শুনতে পারি? আসলে এটা তো আমার খুবই পছন্দের একটা টপিক ছিল, কিন্তু আজকাল আসলে পেশাগত কারণে আর ওদিকে খুব বেশি প্র্যাকটিস করা হয় না। তারপর আমি একটু চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটার কিছুটা অংশ আবৃত্তি করতে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সে কি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক দেবে ফাঁকি, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। চমৎকার। রবীন্দ্রনাথের এই কবিতাটা আবার নতুন করে শুনলাম, আবার নতুন করে ভাবালো কবিতাটা। হ্যাঁ, খুব চমৎকার একটা আবৃত্তি শুনলাম আমরা। ডক্টর নওশীন শারমিন পুরবী, আপনি এতটা ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাফল্য কামনা করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ডক্টর নওশীন শারমিন পুরবীর সাথে। আশা করি সাক্ষাৎকারটি আপনারা উপভোগ করেছেন। সবাই ভালো থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা।